অনেকক্ষণ যাবৎ ট্রাই করতেছিলাম যে ভিডিওটা শুরু করি কিন্তু এই জ্যামের কারণে আর সুযোগটা হয়ে উঠতেছিল না। ওই দেখো পাবলিক মানে উল্টা আসবই। আচ্ছা, ওকে। ভিডিওটা যেটার জন্য শুরু করতে চাইছিলাম সেটা হচ্ছে যে হিরো স্প্লেন্ডার যারা সেকেন্ড হ্যান্ড কিনতে চান তারা আসলে কোন কোন বিষয়গুলো দেখে কিনবেন। কারণ ইদানিং অনেককেই দেখতেছি যে কোশ্চেনগুলো করেন যে ভাই আমি সেকেন্ড হ্যান্ড কিনতে চাই, বা আমি অল্প সময়ের জন্য কিনবো, আমি সেকেন্ড হ্যান্ড কিনবো কিনা, বা সেকেন্ড হ্যান্ড যদি কিনি তাইলে আসলে 2017 সালের মডেল কিনবো না 21 সালের মডেল কিনবো, নাকি 22 সালের একটা পাইছি আমি যেটা 50,000 না 70,000 টাকা হইলে এখন আমাকে দিয়ে দিবে। মানে বিভিন্ন কথাবার্তা আর কি। তো মোট কথা হইতেছে যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান, ওকে, ওয়েল অ্যান্ড গুড। সেকেন্ড হ্যান্ড যদি কিনতে পারেন, দেখে শুনে কিনতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় না খারাপ হবে। কারণ সবার যে আসলে সামর্থ্য থাকে তা না। অনেকে হয়তো নতুন করে একটা চাকরি পাইছে মার্কেটিংয়ের, তার হয়তো একটা বাইক দরকার। আবার দেখা যায় অনেকে একবারে ফ্রেশ, সে একটা নিজস্ব একটা বাহন দরকার, বাট এখনই সে অনেক বেশি খরচ করতে চাচ্ছে না, বা তার হয়তো অ্যাবিলিটি ওরকম কম। আবার অনেকে আছে যে সে নতুন করে একটা পাঠাও বা উবারের একটা রাইড শেয়ারের একটা ইনকাম সোর্স উনি ধরতে চাইতেছে, বাট এখন উনি নতুন করে এইটা সেই নাম্বার সহ ধরেন ডিস্ক ভেরিয়েন্টই, অথবা ডিস্ক ভেরিয়েন্ট ছাড়া 1,20,000 বা 1,22,000 টাকা, এর সাথে ধরেন কাগজ আছে আরও 14,000 টাকা। সো মিলাই জিলাই তার প্রায় 1,35,000 টাকা খরচ। এখন উনি হয়তো প্ল্যান করতে পারে যে ঠিক আছে আমি 1,35,000 টাকা এখন খরচ করব না, আমি এখন আপাতত আমি 60-70,000 বা 80,000 টাকায় একটা পাইছি, মোটামুটি মানের একটু পুরনো হইলেও আমি এটাতে কাজ চালাইতে পারুম, তো এখন আমি সেকেন্ড হ্যান্ড কিনবো। তো ঘটনা হয়েছে যে ভাই আপনি সেকেন্ড হ্যান্ড কিনেন, কোনো সমস্যা নাই, নিজের যে কোনো প্রয়োজনে কিনেন, আপনি কেনেন। বাট কথা হলো যে স্প্লেন্ডার যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনেন তাহলে কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। কারণ এই বাইকগুলা একে তো 100 সিসির বাইক, 100 সিসি তাও পুরো 97.2 সিসি, এবং এই বাইকগুলা অনেক দীর্ঘ সময় রাস্তায় চলে। সো এর আগে আপনি যার কাছ থেকে নেবেন সে আসলে কি কাজে ব্যবহার করছে এইটা অবশ্যই আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন যে উনি কি কাজে ব্যবহার করতো। যদি উনি পাঠাও বা উবারের কাজে ব্যবহার করতো, সেই ক্ষেত্রে আমার মতে যদি এই গাড়ি উনি 10,000 কিলো চালাই থাকে, সেই ক্ষেত্রেও আপনি যদি কিনেন, সেই ক্ষেত্রে আপনি একটু ভালো মেকানিক দেখায় নেবেন যে এটার কানেক্টিং রড, পিস্টন এগুলো ঠিক আছে কিনা, বা এটার ক্লাচ প্লেটগুলো ঠিক আছে কিনা। কারণ পাঠাও বা উবার রাইডে যখন কেউ এগুলো ব্যবহার করে তখন এগুলোর উপরে প্রেশার পড়ে প্রচুর, কারণ প্রচুর পরিমাণে পিলিয়ন নিয়ে চালাতে হয়, এবং একটা দীর্ঘ সময় দেখা যায় যে সে জ্যামের মধ্যে বসে থাকে, আবার একটু থেমে আসে, আবার দেখা যায় সে 2 নাম্বার গিয়ার ছিল না 3 নাম্বার গিয়ার ছিল, হুট করে সে থ্রটল দিতে গেছে, দেখা গেছে তার ক্লাচ প্লেটের উপরে প্রেশার পড়ে গেছে। সো আপনি একটা ভালো মেকানিক দেখে আপনি দেখায় তারপরে কিনেন, যদি আপনি পাঠাও বা উবারে ব্যবহার হয়েছে এরকম কোনো স্প্লেন্ডার যদি হয়ে থাকে। আর যদি কেউ এটা পার্সোনাল কাজে ইউজ করে, যেমন ধরেন আমি আমার পার্সোনাল কাজে ইউজ করি, আমি অফিসে যাই আসি সপ্তাহে 5 দিন আমার দিনে 30-32 কিলো করে চালানো হয়। এরপরে আমি হয়তো ওই যে লং ট্যুরগুলো দিই এগুলা, আর মোটামুটি যত্ন নিয়ে চালাই। এখন আমার পরিচিত কেউ যদি আমার কাছ থেকে নিতে চায় তাইলে সে মোটামুটি জানে যে এই বাইকটা আমি কীভাবে চালাইছি। সো আমার প্রথম কন্ডিশনই হচ্ছে যারা সেকেন্ড হ্যান্ড স্প্লেন্ডার প্লাস কিনবেন বা স্প্লেন্ডার কিনবেন তারা অবশ্যই এইটা জেনে নেওয়ার চেষ্টা করবেন যে আপনি যার কাছ থেকে নিচ্ছেন সে এইটা কি কাজে ব্যবহার করত, সে পাঠাও বা উবার রাইডে ব্যবহার করতো, মার্কেটিংয়ের কাজে ব্যবহার করতো, না তার পার্সোনাল ইউজের জন্য সে এটা ব্যবহার করতো। সো এটা জেনে নেওয়াটা খুব জরুরি, কারণ এটার উপর ডিপেন্ড করবে যে আপনি কেনার পরে এটার পেছনে আপনি কি পরিমাণ টাকা ঢালবেন, বা এটার পেছনে আপনার কি পরিমাণ মেনটেন্যান্স কস্ট যাবে। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। নাম্বার 2 হইতেছে যে ইঞ্জিনের যে কন্ডিশন এবং ইঞ্জিনের যে সাউন্ড আছে এইটা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন। কারণ এরকম অনেক আছে যে হ্যাঁ হইতে পারে সে 10,000 15,000 কিলো চালাইছে, সে কম দামে বিক্রি করে দিচ্ছে, বাট তার মানে এই না যে তার বাইকের ইঞ্জিনটা খারাপ আছে, সে যত্ন নিয়ে চালাইছে, তার ইঞ্জিনটা ভালো আছে। সো আপনি যদি 10 না 12,000 না 15-20,000 কিলো চালানোর পরেও যদি আপনি চালান, হইতে পারে সেটার ইঞ্জিনটা ভালো আছে। আবার এমন হইতে পারে যে আপনি 5,000-7,000 কিলো চালানো হয়েছে এরকম একটা ইঞ্জিন আপনি কিনছেন, বাট দেখা গেছে যে সেটার ইঞ্জিনটা মানে অনেকখানি ক্ষয় হয়ে গেছে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনি যখন কিনবেন তখন ইঞ্জিনটা চালু দিয়ে ইঞ্জিনের সাউন্ডটা দেখবেন যে কোনো ব্যাড নয়েজ আসে কিনা, খটখট ঝনঝন যে কোনো ধরনের শব্দ আসে কিনা, এবং এক্সজস্ট পাইপের কাছে আপনি আপনার
হাত টানিয়ে একটু ধরে দেখবেন যে ওইটা থেকে যে বাতাসটা বের হচ্ছে এক্সজস্ট পাইপের পাইপ দিয়ে, সেই বাতাসটার সাথে আপনার মানে আনবার্নড অয়েলের কোনো গন্ধ আছে কি না। সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিনের ভিতরে নকিং হয় কি না। আর সাদা ধোঁয়া, কালো ধোঁয়া এগুলো বের হলে তো আপনি অবশ্যই দেখতে পারবেন, জোরে একটু থ্রটল দিয়ে দেখবেন যে সাদা ধোঁয়া বা কালো ধোঁয়া বের হয় কিনা, এগুলো একটু খেয়াল করে দেখবেন। আর ইঞ্জিনের সাউন্ড তো অবশ্যই দেখবেন যে এটা ঠিক আছে কিনা। এরপরে যেটা অবশ্যই খেয়াল করবেন সেটা হচ্ছে ইদানিং এই যে জং পড়ার বিষয়টা কিন্তু অনেকেই বলেন। এখন দেখা গেল যে উনি হয়তো যত্ন নিচ্ছেন ইঞ্জিনের, বাট উনি বডির কোনো যত্ন নেন নাই। সেই ক্ষেত্রে দেখা যায় যে উনি যখন কিনা এই বাইকটা দীর্ঘদিন চালাইছে এবং আপনাকে যখন উনি বিক্রি করবে, আপনি যখন চালাবেন তখন দেখা যাবে এটা কোনো না কোনো সময়ে কোনো না কোনো একটা পার্টস দেখা গেলো পিছনের ক্যারিয়ারটা হয়তো জং ধরে ওইটা ভেঙে পড়ে গেছে, অথবা আপনার যে সিঙ্গেল স্ট্যান্ড আছে এইটা জং ধরে এইটা হয়তো স্ক্রুটা ক্ষয়ে গেছে, অথবা ডাবল স্ট্যান্ড যেটা এটা হয়তো জং ধরে ধরে এটার অবস্থা খারাপ হয়ে গেছে, বডি পার্টের বিভিন্ন জায়গায় জং ধরে গেছে। সো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে যদি খুব বেশি জং ধরা থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি নিতে চান ভালো কোনো টেকনিশিয়ানের সাথে কথা বলে নেবেন যে ভাই বাইকের কন্ডিশন এই প্রচুর পরিমাণে জং ধরছে, আমি এখন এই জংটা সারাবো এবং এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনবো, কত টাকা লাগতে পারে। কারণ নর্মালি অনেকেই আছে যে জাস্ট খালি সে ওয়াশ করলো, ওয়াশ করার পরে পানিটা ঠিক মতো পরিষ্কার করলো, শুকাইলো, তারপরে শেষ। বাট আমি পার্সোনালি কী করি, আমি না ঠিক মানে আমার সাথে আমি আছি, আমার বা আরও অনেক যারা সচেতন আছে তারা কী করে, তারা বাইকটাকে ওয়াশ করে, ওয়াশ করার পরে পানিটা শুকাইতে দেয়, শুকানোর পরে তারা কী করে, তারা অয়েল স্প্রে করে, মানে সেই ওই যে কেরোসিন তেলের স্প্রেটা করে। স্প্রে করার পরে এরপরে আবার ভালো করে পুরা যে বডিটা আছে বাইকের সেটা আবার ভালো করে তারা ওয়াশ মানে পরিষ্কার করে, মুছে দেয়। এর ফলে হয় কি যে বাইকের যে বিভিন্ন চিপা চাপা আছে বা বিভিন্ন জায়গাগুলো আছে, যেসব জায়গাগুলোর মধ্যে জং পড়ার পসিবিলিটি থাকে, সেই জায়গাগুলো পরবর্তী যে পর্যন্ত আপনি এইটার মধ্যে কাদা পানি ধুলা না ভরা পর্যন্ত দেখা যাবে যে এই তেলের স্প্রে করার কারণে আপনার জংটা ধরবে না। আবার যদি জং ধরেও থাকে এই তেলের স্প্রে করার কারণে এইটা বেশি দূর আর অগ্রসর হবে না, আর যতটুকু ধরছে অতটুকু মানে ভালো হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। সো যারা ওয়াশ করার পরেও বাইকের প্রতি যত্ন নিচ্ছে, এটা আপনি দেখলেই বুঝবেন যে একটা বাইক আপনার পরিচিত কেউ হয়তো চালায়, সে হয়তো 10,000 কিলো চালাইছে বাট কোথাও জং ধরে নেই। আমারটাই দেখেন না, কোথাও আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত জং ধরে নেই। আবার অনেকে আছে যে 2,000-3,000 কিলো চালায়, সারতে পারে নাই, কমেন্ট বক্সে দিয়ে দেয়, তারপরে বিভিন্ন ফেসবুকের পোস্টে দেয় যে সে জং ধরে তার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, টাঙ্কিতে জং ধরছে বা বডিতে জং ধরছে। সো এইটা কিন্তু একটা মেজর একটা ইস্যু যে আপনার জং ধরছে কিনা, কারণ বডিতে যদি সে এরকম বাজেভাবে জং ধরে মানে ধরায় রাখতে পারে, টাঙ্কির অবস্থা তো আরও খারাপ। কারণ একটা টাঙ্কিতে এখন আপনি যদি এখন কোটিং করতে যান সেই ক্ষেত্রে আপনার অনেক খরচ যাবে। সো আপনি অবশ্যই বডিতে সে কীরকম জং ধরাইছে বা জং ধরাইছে কিনা এটা দেখবেন। যদি দেখেন যে না জং খুব একটা ধরে নাই বা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তার মানে উনি বাইক যত্ন নিয়ে চালাইছে ভাই, আপনি এটা নিশ্চিন্তে নিতে পারেন, আপনার খুব একটা খরচ যাবে না। এরপর যেটা সেটা হচ্ছে যে অনেকে আছে যে চাকা, এই চাকাটাকে ম্যানিপুলেশন করে, অর্থাৎ দেখা গেছে যে সে হয়তো 15,000-16,000 কিলোতে সে হয়তো বা একটা চাকা সে পাল্টাই ফেলছে, কিন্তু সে এখন ব্যাটারি টেম্পারিং করছে, সেটা করে রাখছে 10,000। এখন একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে চাকাটা যদিও আপনি যদি নাও বুঝতে পারেন, কারণ 2-3,000 কিলো 5,000 কিলো চলছে, আপনি হয়তো চাকাটার এখন সঠিক বয়সটা বুঝতে পারতেছেন না, কারণ সে হয়তো পরে পাল্টাইছে। এখন সেই ক্ষেত্রে এই যে আমরা যে পা রাখছি না, এই যে পা রাখার যে ফুটরেস্ট আছে, এই ফুটরেস্টের যে রাবারটা আছে না, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে সে এই আপনার টায়ারটা পাল্টাইছে কি পাল্টায় নাই। কারণ টায়ার যদি সে পাল্টায় থাকে তাহলে টায়ার না হয় সে দেখা গেল যে মানে নতুন আছে, খুব একটা ক্ষয় হয় নাই, কিন্তু দেখা গেল যে আপনি যে ফুটরেস্টের দিকে যদি আপনি খেয়াল দেন তাহলে দেখবেন যে ফুটরেস্টের যে পাদানিটা আছে, এটার যে ফুটরেস্টের যে রাবারটা আছে, এই পার্টগুলা একবারে ক্ষয়ে গেছে, তার মানে সে এখানে ম্যানিপুলেশন করার চেষ্টা করছে। সো ওই সময় আপনি তাকে ধরতে পারবেন যে ভাই আপনার পাদানির এই অবস্থা, একবার চাকা একেবারে নতুন, কী কারণে, আপনি এটা অবশ্যই আমাকে বলবেন। তো এইটা গেল একটা একবারে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেইটা হচ্ছে যে এইটার যে পেপারসগুলো আপ টু ডেট আছে কিনা, এটার কোনো মামলার কোনো ইস্যু আছে কিনা,
যে চালক সে এর আগে এই বাইকটা নিয়ে কোনো মামলা খাইছে কিনা, অথবা সে আবার কারো কাছ থেকে সেকেন্ড হ্যান্ড কিনছে বাট সে নাম পরিবর্তন করেনি। এখন আপনাকে যদি নাম পরিবর্তন করতে হয় সেই ক্ষেত্রে আবার প্রথম যে আছে তাকে আপনাকে খুঁজে বের করতে হবে। ভাই এত প্যারার মধ্যে যাইবেন না। আমার কথা হলো বাইক কিনছেন নিজের টাকায়, প্রয়োজন আরও 10,000 বেশি একটা সেকেন্ড হ্যান্ড কিনবেন, কিন্তু কোনো প্যারার মধ্যে যাবেন না। বাইকের কাগজ আপ টু ডেট থাকতে হবে এবং বাইকের মালিকানা যার কাছ থেকে আপনি নেবেন তাকে একবারে অন টাইম চাওয়া মাত্রই যাতে সে নাম পরিবর্তন করে দেয় এই কন্ডিশনে যাতে থাকে। এখন দেখা গেল যে কাগজপত্র আপ টু ডেট আছে কিন্তু আপনি যার কাছ থেকে কিনতেছেন উনি এতই ব্যস্ত মানুষ যে আপনার বাইক বিক্রি করার পরে এরপরে তার পিছনে হারিকেন দিয়ে খুঁজেও আপনি তারে পান না, আপনি নাম পরিবর্তন করতে পারেন না। ভাই সাবধান, কারণ কোনো একটা ঝামেলা হবে আপনি কিন্তু ফাইসে যাবেন। সো আপনি যার কাছ থেকেই নেন না কেন, যদি কাগজপত্র আপ টু ডেট থাকে, সব কিছু আপ টু ডেট আছে, বাট এইটার মালিকানা পরিবর্তনে গড়িমসি করে, আপনি এই ধরনের লোকের কাছ থেকে বাইক নেবেন না। আপনি 100% শিওর হয়ে নেবেন যে আপনি তার কাছ থেকে নাম পরিবর্তন করে নিতে পারবেন, সো আপনি তার কাছ থেকে কিনে নেন। আর অবশ্যই আপনি দেখবেন যে এই বাইকের যে পেপারসগুলো আছে এইখানে পুরনো কোনো মামলার কোনো ইস্যু আছে কি না সেটা একটু খেয়াল করে নেবেন। তো এই বিষয়গুলো যদি একটু খেয়াল করে নেন না, আমার মনে হয় যারা সেকেন্ড হ্যান্ড স্প্লেন্ডার প্লাস বা স্প্লেন্ডার কিনতে চান তারা আমার মনে হয় ঠকবেন না। কারণ অনেকেই আছেন যারা কিনা এই যে ড্রাম ভেরিয়েন্ট যেটা আছে এটার দাম, এটা যেহেতু মানে কিনতেই কম আমাদের এইটার তুলনায়, মানে আমার বাইকের তুলনায় প্রায় 10-12 হাজার টাকা কমে কিনতে পারে। সো ওনারা বিক্রি করার সময় কিন্তু 10-12 হাজার টাকা কমেই বিক্রি করবে। সো এই জন্য যারা কিনতে চান, সেকেন্ড হ্যান্ড কিনতে চান, তারা যদি দেখে শুনে কিনতে পারেন যে এটার ব্রেক ঠিক আছে, এটার সেলফ স্টার্ট ঠিক আছে, এটার মানে ব্যাটারি কানেকশন ঠিক আছে, এইটার জং ধরে নাই, এইটার চাকা ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং ঠিক আছে, সো আপনি এটার সেকেন্ড হ্যান্ড হিসেবে কেনেন, নিশ্চিন্তে কিনেন। কেনার পরে যদি মনে করেন যে না আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে, আপনি 2-4 বছর চালানোর পরে আপনি এটা বিক্রি করে ফেলেন। বিক্রি করে এরপরে আপনি নতুন যে ভেরিয়েন্ট আসছে একেবারে নতুন, যেমন ডিস্ক ভেরিয়েন্ট এখন আপনার দরকার, আপনি এটা কিনলে আপনি আরও বেশি কমফোর্ট ফিল করবেন, ওকে তখন আপনি কিনেন, কোনো সমস্যা নাই। সো এই বিষয়গুলো একটু দেখে নেন, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় না আপনি যদি পাঠাও রাইড করেন, উবার রাইড করেন, অথবা দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করেন, অথবা মার্কেটিংয়ের কাজে ব্যবহার করেন, অথবা অফিস যাতায়াতের কাজে বা দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করেন, আমার মনে হয় আপনি ঠকবেন না। তো সেকেন্ড হ্যান্ড স্প্লেন্ডার কেনা নিয়ে যদি আরও কারো কোনো পয়েন্টের ব্যাপারে মনে হয় যে এই পয়েন্টটা আমি এড়াই গেছি বা এই পয়েন্টটা আমার বলা হয় নাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।